প্রিয় দর্শক, শুভেচ্ছা জানবেন। বরাবর মতন আমি মাসুদুল হাসান রনি আপনাদের সামনে আবার হাজির হয়েছি। আমার সাথে আছেন সাংবাদিক, রাজনৈতিক বিশ্লেষক মঞ্জুর হাসান চৌধুরী। আজকে আমরা আলোচনা করব বাংলাদেশে যে ফ্যাসিস্ট সরকার পতনের পর যে অবৈধ টাকা বিভিন্ন জনের কাছে বিভিন্নভাবে গচ্ছিত রয়েছে, সেই টাকার অপব্যবহার এবং দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যে অবনতি ঘটছে, এর প্রভাব কতটুকু এই টাকার রয়েছে। আজকে আমি শুরুতেই জানতে চাচ্ছি মঞ্জুর হাসান চৌধুরী মিঠুর কাছে। আমরা দেখেছি গত 6 মাসে দেশের আইন শৃঙ্খলার চরম অবনতি ঘটেছে। অনেকে বলছেন 5ই আগস্টের পরে এই টাকা যদি বিশেষত 1000 টাকার নোট কিংবা 500 টাকার নোট বাতিল করা হতো, তাহলে এই যে আইন শৃঙ্খলার অবনতির পিছনে যে রাজনৈতিক উদ্দেশ্যে অপ উদ্দেশ্যে এই টাকার ব্যবহার হচ্ছে, এর প্রভাব থেকে সরকার কিংবা দেশের জনগণের যে আকাঙ্ক্ষা আইন শৃঙ্খলার পরিস্থিতির উন্নতি করতে, আপনি কি মনে করেন? আপনার বিশ্লেষণ আমরা একটু জানতে চাচ্ছি। সবকিছু জিনিসের পিছনে একটা উদাহরণ লাগে। কি হয় এখানে, যদি আমি মনে করি যে বাংলাদেশে যে লক্ষ লক্ষ হাজার কোটি টাকা লোপাট করা হয়েছে, রাজনৈতিক দুর্বৃত্তরা লুণ্ঠন করেছে, আবার পাশাপাশি আমাদের আমলারাও ঘুষ দুর্নীতির মাধ্যমে টাকার পাহাড় গড়েছে, এই টাকাগুলো কি ব্যাংকে আছে? কি মনে হয় রনি? না, অবশ্যই এই যে অবৈধভাবে অর্জিত যে অর্থ, তারা তো ব্যাংকে জমা দেয়নি। কোথায়? এই টাকা নিশ্চয়ই কারো না কারো কাছে আছে। কিছু টাকা অবশ্যই দেশের বাইরে পাচার হয়ে গেছে, আমরা দেখেছি। টাকা পাচার হয় না, পাচার হয় ডলার, ইউরোর মাধ্যমে এই টাকা, পাউন্ড, এগুলো পাচার হয়। পাচার হয়েছে, টাকা পাচার হয় না। টাকা কিন্তু দেশেই থাকে, টাকা কিন্তু পাচার হয় না। বিষয়টা হচ্ছে যে টাকাগুলো আছে তো না, এই লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা, সেই টাকাগুলো কোথায় আছে? আছে হচ্ছে এইসব দুর্নীতিবাজ রাজনীতিবিদ আমলাদের বালিশের নিচে, সিন্ধুকে, মাটির নিচে, চালের ড্রামের নিচে লুকায়িত। তো যখন অগাস্ট এবং সেপ্টেম্বর মাসে একটা দাবি উঠল যে আমাদের দেশের প্রচলিত মুদ্রা যেটা আছে, সেই প্রচলিত মুদ্রা 500 এবং 1000 টাকার নোট বাতিল হতে যাচ্ছে কোন রকম সিদ্ধান্ত, গুঞ্জন। হ্যাঁ, এটা একটা গুঞ্জন। তো সেক্ষেত্রে আমি দেখলাম যে আমাদের বাংলাদেশ ব্যাংকের গভর্নর সাহেব ডক্টর আহসান এইস মনসুর 13ই আগস্ট পেয়েছেন, উনি দায়িত্বরত। উনি বললেন না না না, এটা বক্তব্যটা এসেছিল বিষয়। হ্যাঁ, কিন্তু উনি দায়িত্ব পেয়েছেন 13ই আগস্ট সম্ভবত। তো উনি বললেন যে না 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 না, এটা এই ধরনের কোন সিদ্ধান্ত আমাদের নাই, এটা আমরা পরিবর্তন করার দরকার নেই। আপনার কি মনে আছে যে ভারত কিন্তু তাদের 2000 এবং 1000 টাকার নোট বাতিল করেছিল? 2024 সালের লোকসভা নির্বাচনের আগে ভারতের নির্বাচন কমিশন প্রতিদিন গড়ে 100 কোটি রুপির, এটা তো বাজেয়াপ্ত করেছে। আমি বাতিলের কথাটা বলছি। হ্যাঁ, বাতিল করেছে 2016তে তারা বাতিল করেছিল 1000 টাকা, 2000 টাকার নোট, এবং সেই কালো টাকা বাজেয়াপ্ত করার লক্ষ্যে পরবর্তীতে তাদের স্থিতিশীলতা যাতে রাজনীতিতে থাকে এবং অর্থনীতি থাকে, সেই পরিমাণ অর্থ বাতিলের পর তাদের কর কিন্তু বেড়ে গেছিল। আপনি মনে আছে, 4.26% থেকে এটা 7. সামথিং আমি সেই লাভ দিয়ে উঠেছে। সেইটাই তো, 4 থেকে 7 মানে 3% বৃদ্ধি পাইছিল, তাই তো? তো আমাদের সালেউদ্দিন সাহেব, প্রধান অর্থ উপদেষ্টা, আমাদের বাংলাদেশ ব্যাংকের গভর্নর, এবং আমি অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে বলতে চাই যে প্রধান উপদেষ্টা উনিও একজন অর্থনীতিবিদ। তো এত অর্থনীতিবিদের মধ্যে থেকে এই জিনিসটা কেন করা গেল না যে বাংলাদেশের যে মুদ্রা আছে, কাগজি মুদ্রা, তার 500 টাকা এবং 1000 টাকার নোটটি কেন বাতিল করা সম্ভব হলো না? কি কারণে মনে হয়? কি আমরা কি আমি একটু আপনার সাথে সংযোগ করতে চাই। 2022-23 সালে
প্রায় 20,000 কোটি টাকা সমপরিমাণ 1,000 টাকার নোট প্রিন্ট করা হয়েছে, যেটা বাজারে পর্যায়ক্রমে আসার কথা। এবং আমরা দেখেছি বাংলাদেশ ব্যাংকের একজন ম্যানেজমেন্ট বিভাগ, কারেন্সি ম্যানেজমেন্ট বিভাগের দায়িত্বশীল কর্মকর্তা জানিয়েছিলেন সেই সময় কয়েক বছরের চেষ্টায় বাজার থেকে এই নোট, যেটা প্রচলিত নোট, তুলে আনা সম্ভব না। তো তারা বলছিল কারণ এর বেশিরভাগ বড় নোটই দুর্নীতিবাজ, রাজনীতিবিদ, ব্যবসায়ী আমলাদের হাতে এটা অর্থগুলো রয়ে গেছে, আটকা পড়ে আছে। এই জন্য সরকারকে 500-1,000 টাকার নোট বাতিলের মতো কঠোর পদক্ষেপ গ্রহণ ছাড়া বিকল্প কোনো পথও নেই যদি তারা নিত। তো আমার প্রশ্ন হচ্ছে দ্বিতীয়ত, এই নোট বাতিলের প্রভাব কি আপনি মনে করেন বাংলাদেশে এটা যদি করে তারল্য সংকট দেখা দিতে পারে, বা সরকার এটা কিভাবে 14,000 কোটি টাকার 14,000 লক্ষ কোটি টাকার মুদ্রা, কাগজি মুদ্রা বাংলাদেশে চালু আছে বাংলাদেশ ব্যাংকের হিসাবে। তো এই পরিমাণ টাকার কতটুকু অংশ আমাদের ব্যাংকে আছে, মানে এই যে তারল্য সংকটের কথা বললেন, মানে হচ্ছে ব্যাংকে আমাদের ওই টাকাটা ডিপোজিট থাকার কথা, কিন্তু আসলে কি তাই আছে? ব্যাংকের যে হিসাবটা আমি দেখতেছি, বাংলাদেশের বাজারে বর্তমানে যে কাগজের নোট চালু আছে সেই কাগজের নোটের পরিমাণ প্রায় 14 লক্ষ কোটি টাকারও উপরে। আর 20,000 কোটি টাকার কথা যেটা বলা হলো না, যে 20,000 কোটি টাকা ছাপানো আছে এবং সেটা বঙ্গবন্ধুর ছবি সম্বলিত টাকা, এবং এই 14 লক্ষ কোটি টাকাও কিন্তু সেই টাকাই আর কি। আচ্ছা, যাই হোক, সেখান থেকে আমাদের বাজারে কি কি নোট আছে? 100 টাকা, 100 টাকা বড় নোটের কথা বলি, 100 টাকা, 200 টাকা, 500 টাকা এবং 1,000 টাকা। এখন ঘটনা হচ্ছে যে 1,000 টাকার নোট কি পরিমাণ আছে? 1,67,000 কোটি টাকার নোট আছে হচ্ছে 1,000। আর এখানে আছে হচ্ছে 500 টাকার নোট আছে 2,49,50,000 কোটি টাকার। তো এই যে হিসেবটাই এই টাকাটা কোথায়? বাংলাদেশ ব্যাংকে কখনো কাউন্ট করে দেখছে যে এই টাকাটা ব্যাংকে আছে? নাই। এর অর্ধেকের পরিমাণ টাকাও নাই। 18,000 কোটি টাকা আছে। আমরা যে হিসাবটা দেখেছি 22-23 সালে, সেটা হচ্ছে আমানতের, ব্যাংক খাতের আমানতের প্রায় 10-12% নগদ, আর থাকাটা বাজারে যুক্তিসঙ্গত তারা মনে করে। এবং ডিপোজিট হিসাবে যদি চিন্তা করি সেখানে এরকমই, এর চেয়ে বেশি নাই। তার মানে প্রায় 70% টাকা মানুষের কাছে। এবার আসি আপনার ওই কোশ্চিনে, যে এতে করে তারল্য সংকটের কি সমস্যা হতে পারে। প্রথমত কথা, আমরা ডিজিটালাইজড হয়ে গেছি, তাই না? যেটা বলা হয়েছে বারবার না যে আমরা ডিজিটালাইজড হয়েছে, আমরা কি করি? আমাদের দৈনন্দিন খরচের খাতে আমরা কিভাবে যাই? দৈনন্দিন খরচের খাতে গেলে আমি ধরেন একজনকে ধরলাম যে এই ব্যক্তি 50,000 টাকা প্রতি মাসে বেতন পায়, একজন মানুষ। তো উনি বিকাশ ব্যবহার করেন, উনি ডিজিটাল অনলাইন ব্যাংকিং করেন। তো ওনার কোন টাকাতে ক্যাশ টাকা দরকার? কাঁচা বাজার করতে যাচ্ছেন, রিক্সা ভাড়া দিচ্ছেন, এইসব ক্ষেত্রের বাইরে কিন্তু কোনো ক্যাশ টাকা দেবেন। বাড়ি ভাড়া যদি তার দেওয়া লাগে তাহলে তিনি কিন্তু অনলাইনে ট্রান্সফার করে দিতে পারছেন, ব্যাংক টু ব্যাংক, রাইট? এটা কত শতাংশ মানুষ? এটা সবাই। বিকাশ এবং অনলাইন ট্রান্সফার, যাদের ব্যাংকে অ্যাকাউন্ট আছে, যাদের ব্যাংকে টাকা রাখার কোশ্চিন আসছে, তাদের সিংহভাগ মানুষের আছে। 90% উপরে মানুষের এই ব্যবস্থাপনার সঙ্গে তারা যুক্ত আছেন। সুতরাং ব্যাংকে যদি টাকা বাতিল করে দিয়ে ব্যাংকে ফেরত নেওয়া হতো টাকাগুলা, তাহলে কোন রকম তারল্য সংকট হওয়ার কোন রকম সম্ভাবনা আছে বলে আমার মনে হয় না। আচ্ছা, তাহলে এই নোট বাতিলের প্রভাব কি কর আদায়ে পড়বে আপনি মনে করেন? আমরা দেখেছি একটু, যেমন ভারতের একটা কথা উদাহরণ আমরা টানছিলাম, ভারতের 2016 সালে নোট বাতিলের আগে 4.28 লক্ষ কোটি রুপি কর্পোরেট ট্যাক্স আদায় হতো। পরবর্তীতে নোট বাতিলের পর সেখানে কর আদায়ের পরিমাণ বেড়েছে 7.12 লক্ষ কোটি রুপি। আমাদের এই অবৈধ অর্থের মালিকদের নোট বাতিল হলে কর আদায়ের ক্ষেত্রে
এখানে কি পরিমাণ বৃদ্ধি পেতে পারে আপনার ধারণা? সর্বশেষ যে বিষয়টা আসছে, আমাদের প্রধান উপদেষ্টার প্রেস সচিব উনি তো বলেছেন যে কেন কর বৃদ্ধি হবে, কেন কর বৃদ্ধি হবে, কেননা যেসব প্রকল্পগুলো গ্রহণ করা হয়েছে সেই প্রকল্পগুলোর কারণেই, অপরগুলোর প্রতিও প্রকল্প গ্রহণের কারণেই কর বৃদ্ধি হতে পারে, হওয়ার সম্ভাবনা আছে। তাহলে তো কর তো বৃদ্ধি হচ্ছেই, কর বৃদ্ধি তো আমরা রোধ করতে পারিনি, তো এটা গেলেও তো কর বৃদ্ধি হতে পারতো। কিন্তু পক্ষান্তরে যে কর আদায়টা, মানে বৈধ টাকা থাকলে টাকার বৈধতা হিসাবটা বুঝতে হবে খুব ক্লিয়ার। আপনার কাছে 10 কোটি টাকা আছে, কিন্তু সেটা ব্যাংকে না, আপনার সিন্ধুকে। আপনি এই 10 কোটি টাকা যখন, টাকার নোটগুলো কি, এই টাকার নোটগুলো 1000 টাকা এবং 500 টাকার নোট, ঠিক আছে? আপনি কই পাইছেন এই 10 কোটি টাকা? বিভিন্ন রকম অকাম কুকাম দুর্নীতির মাধ্যমে এই 10 কোটি টাকা নিয়ে এসে আপনার বাসায় রেখে দিচ্ছেন। আপনি কিন্তু ব্যাংকে জমা দিতে পারছেন না। কেন দিতে পারছেন না? যে ওই ব্যাংকে যদি আপনি টাকাটা জমা দেন, তাহলে আপনার প্রশ্ন উঠবে এই টাকা উৎস কি, এই উৎসর কারণে আপনি দিতে পারছেন না। যখনই আপনি বাতিল করতেন, সরকার যদি এই টাকাটা বাতিল করতেন, তাহলে বললে একটা নির্দিষ্ট সময়সীমা থাকতো, যে সময়ের মধ্যে ব্যাংকে টাকা জমা দিয়ে পরবর্তী টাকা নিতে পারত সরকার। কিন্তু বর্তমান সরকারও কিন্তু টাকা ছাপাচ্ছে, এমন না যে টাকা ছাপাচ্ছেন না। 60,000 কোটি টাকা অলরেডি তারা ছাপাচ্ছেন, দুর্বল ব্যাংকগুলোকে তারা ছাপিয়ে দিচ্ছেন না, তারাও এখনো দিচ্ছেন। তাহলে সমস্যা হওয়ার তো কোনো কারণ ছিল না। টাকাটা বাতিল করলে আপনি বাধ্য হতেন টাকাটা ব্যাংকে জমা দিতে। তো কোথায় যেত টাকাটা? ব্যাংকে যেত না। আর ব্যাংকে গেলে সেই টাকাটার হিসেব পাওয়া যেত। কিন্তু অগাস্ট সেপ্টেম্বর মাসে আপনি সরাসরি জানাই দিলেন না, অর্থ উপদেষ্টা জানালেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানালেন, আমরা ভাই মোটা মাথার লোক, আমরা অত অর্থনীতি বুঝি না, কিন্তু আমরা এটা বুঝি যে এই জিনিসটা কি ক্ষতি হয়েছে। আজকের প্রেক্ষাপটে আপনার যে প্রসঙ্গ আজকের আলোচনা, সেই আলোচনার প্রেক্ষাপটে আমি বলতে চাচ্ছি যে আজকে যে অস্থিতিশীল অবস্থা বাংলাদেশে বিরাজ করছে, তার পিছনে যে অর্থনৈতিক সাপোর্ট পাওয়া যাচ্ছে, এইটাই হচ্ছে সেই টাকা, সেই 500 টাকা এবং সেই 1000 টাকার নোট আজকের অস্থিতিশীলতার জন্য দায়ী। আচ্ছা, তাহলে আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার তারল্য সংকট এটা সৃষ্টি হবে না কোনোদিনও। আর দ্বিতীয়ত, জনগণের এটার বিরূপ প্রতিক্রিয়া কি হতে পারে? না, জনগণে কেন বিপরীত পড়তে হবে? জনগণ তো এমন না যে আমি 500 টাকা জমা দেওয়ার পরে ব্যাংকে জমা দিয়ে দিলে 300 টাকা পাবে। তাদের হাতে আসলে তো লক্ষ লক্ষ টাকাও নাই। এটা তো হ্যাঁ, লক্ষ লক্ষ টাকা তো তাদের হাতে নাই। তারা তো 500 টাকা জমা দিয়ে 300 টাকা ব্যাংক থেকে ফেরত পাবে না। 500 টাকা জমা দিলে 500 টাকা সমমানের টাকাই তারা ফেরত পাবে। সুতরাং এই ক্ষেত্রে কোনো বিভ্রান্তি হওয়ার কোনো কারণ ছিল না, জনগণের বিভ্রান্তি হওয়ার কোনো কারণ ছিল না। কিন্তু এই যে এত দক্ষ অর্থনীতিবিদরা আমাদের দেশ চালাচ্ছেন, আর এই অর্থনীতিবিদরা কেন এই ফ্যাসিস্ট সরকারের লেসপেন্সারদের সুযোগ করে দিলেন বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য অর্থনৈতিকভাবে? এই সুযোগটা করে দিয়েছেন শুধুমাত্র ওই টাকাগুলো। আমি বলছি না যে 5ই আগস্টের পর আসলে সরকারের উচিত ছিল, যে সরকার বর্তমানে আছে, অবশ্যই 1000 এবং 500 টাকার নোট বাতিল করা, 1 মাসের সময় দিয়ে সাধারণ, যার কাছে 10 কোটি টাকা ঘরে আছে, তার মানে সে অবৈধ অপ্রদূষিত টাকা সে দেখাতে পারত, টাকাগুলো নষ্ট হয়ে যেত, কিংবা ওই টাকা কাজে লাগতো না। সরকারকে ট্যাক্স দিয়ে এখনো এই মুহূর্তেও এই সিদ্ধান্ত যদি সরকার নেন, তাহলে এই মুহূর্তে অনেক কিছু করা সম্ভব। আর এই টাকাগুলো কি হয়েছে? এই টাকাগুলো দিয়ে তারা ডলার কিনছে, তারা সোনা কিনছে। তার মানে কি, টাকাগুলোকে কিন্তু পরিবর্তন করে ফেলছে অন্য টাকায়। এই যে পাচারের কথা বললেন আপনি, এই পাচারটাও কিন্তু সেইভাবেই হয়েছে। ডলার কিনলেই তো পাচার হবে, হুন্ডি করলেই তো পাচার হবে, তাই না? পাচার করার সুযোগ তো আপনি করে দিয়েছেন, আপনি তো পাচার রোধ করতে পারেননি। ধন্যবাদ আপনাকে আজকে এই আলোচনায় চমৎকার একটু বিশ্লেষণ করার জন্য। প্রিয় দর্শক, আমরা এখানেই শেষ করব। শেষ করার আগে একটু বলতে চাই, বিভিন্ন বিশ্লেষকরা বলেছেন বেশি টাকার নোটের সুবিধা অসুবিধা দুটো দিকই রয়েছে। এটা অনেকটা অবশ্য মূল্যস্ফীতির উপর নির্ভর করে। বাংলাদেশের মূল্যস্ফীতি যে পর্যায়ে রয়েছে
তাতে 100 টাকা 1000 টাকার নোট থাকাটা স্বাভাবিক, কিন্তু মানুষের কাছে অস্বাভাবিক পরিমাণ টাকা চলে যাওয়া, মানে ঘুষ, দুর্নীতি, লুটপাট, যে রাহাজানির মাধ্যমে চলে গেছে, সেই টাকাটা আসলে প্রপার চ্যানেলে ব্যাংকিং খাতে আসেও না এবং প্রপার চ্যানেলে এটা ইউটিলাইজেশন হচ্ছে না। বেশিরভাগ টাকাই দেশের বাইরে চলে গেছে, আর মোটামুটি যে টাকাটা অপ্রদর্শিত আয়ের অর্থ হিসাবে দেশের অভ্যন্তরে রয়েছে, আমাদের বিশ্লেষকরা বলছেন এই টাকার অপব্যবহার হচ্ছে দেশের অভ্যন্তরে। রাজনৈতিক শক্তি তারা এটা ব্যবহার করছে নানা কাজে, চোরাচালান, পাচার, দেশের আইন শৃঙ্খলার অবনতি ঘটার মতো সম্ভাবনা তৈরি করে দেওয়া, এগুলো কোনোটাই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তো আমরা আশা করব সরকারের সংশ্লিষ্ট মহল এই বিষয়গুলো ভেবে দেখবেন, পুনরায় যদি সম্ভব হয় দেশকে স্থিতিশীল একটা অবস্থায় নিয়ে যাওয়ার জন্য এই টাকাগুলো উদ্ধারে কিংবা বাজেয়াপ্ত করার মতো কঠোর পদক্ষেপ নেওয়া যায় কিনা সেদিকে এখানে একটা বিষয় উল্লেখ করার খুব জরুরি দরকার, সেটা হচ্ছে কি যে বাংলাদেশি মুদ্রা পৃথিবীর একটা দেশেই চলে সরাসরি, ভারত, সেটা হচ্ছে ভারত। এখন আমাদের এই পতিত সরকার, স্বৈরাচারী সরকারের সমস্ত নেতা নেত্রীরা কোথায় আছেন? ভারতে। তাদের ইনকামের টাকা এখন কোথায় আছে? ভারতে। সুতরাং এটা একটা বিপজ্জনক ব্যাপার নয় কি, যে তাদের সমস্ত টাকা এখন ভারতে চলে গেছে। এখন যদি আমরা যদি পরিবর্তন করতে যাই, ভারত এত টাকা কোথায় পাইলো, সেটাও তো একটা প্রশ্ন আসতে পারে, যে আমাদের এত টাকা ভারতে চলে গেছে, ঠিক না? ক্যাশ টাকাই তো ভারতে যায়, পৃথিবীর অন্য কোনো দেশে যায় না। সব দেশে কিন্তু ডলারে কনভার্ট হয়ে যায়, কিন্তু একমাত্র ভারতে, যেখানে আপনি পকেট ভর্তি বাংলাদেশের টাকা নিয়ে যায় নিউ মার্কেটে, কলকাতার নিউ মার্কেটে ভাঙাতে পারেন। সুতরাং ভারতে আমাদের টাকা আছে, সেই টাকার পরিমাণটা কি, তার হিসাব কি জানা আছে কারোর? আমার এই প্রশ্নটা থাকলো। আর দর্শক মন্ডলী, আপনাদেরকে বলি যে আমরা একটা প্রচেষ্টা চালাচ্ছি বাংলাদেশের জন্য, দেশের মানুষের জন্য। এই প্রচেষ্টায় আপনারা আমাদের সহযাত্রী হবেন এটা আশা করি, এবং এই সহযাত্রী হওয়ার কারণে এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, এটা প্রত্যাশা আমরা করতেই পারি। আপনারা সবাই ভালো থাকবেন। আমার পক্ষ থেকে বিদায়। আমি ধন্যবাদ আপনাদেরকে আমাদের এই আলোচনা শোনার জন্য। আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে, সমসাময়িক বিষয় নিয়ে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন।